আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলম স্যার চলে এসেছি ক্লাস 5-এর গণিত নিয়ে আজকের অনলাইন ক্লাসে। আমরা যেটা করছিলাম গুণনীয়ক এবং গুণিতক থেকে সংক্ষিপ্ত প্রশ্নের যে অংশটা ছিল সেটা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা চলে যাব গুণনীয়ক এবং গুণিতকের কাঠামোবদ্ধ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান করতে। তো সবাই আশা করি অত্যন্ত মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যারা ক্লাস দেখছো, আমি এখানে রেকর্ড রাখতে হয় আমাকে, যারা ক্লাস দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করবে। তো চলো চলে যাই আজকের ক্লাসে। তো আজকের কাঠামোবদ্ধ অঙ্কের প্রথম যে অঙ্কটা রয়েছে, চলো আমরা আগে সেটা দেখে নেই। কাঠামোবদ্ধ অঙ্কে এখানে প্রথমে রয়েছে যে, খেয়াল করো, যে বলেছে যে দুইটি ঘন্টা যার প্রথমটি 12 মিনিট এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। দুইটি ঘন্টা রয়েছে, যা প্রথম ঘন্টাটি বাজে হলো 12 মিনিট পর পর এবং দ্বিতীয় ঘন্টাটি বাজে হলো 5 মিনিট পর। তো কতে প্রশ্ন করেছে যে ঘন্টা দুটি একত্রে বাজার সময় বের করতে হলে কি করতে হবে। খতে বলেছে ঘন্টা দুটি কমপক্ষে কতক্ষণ পর পর একসাথে বাজবে। আর গ নম্বরে বলেছে যে প্রথম ঘন্টা দুইটি বিকাল 3টায় একত্রে বাজলে পুনরায় বাজার সময়টা কখন। তো চলো দেখে নেই আমরা এই গাণিতিক সমস্যার সমাধান দেখে নেই। প্রথমে আমাদের বলেছিল যে ঘন্টা দুটি একত্রে বাজার সময় বের করতে হলে কি করতে হবে। তো এখানে আমরা লিখেছি কতে যে উদ্দীপকে দেওয়া আছে প্রথম ঘন্টাটি বাজে 12 মিনিট অন্তর, অন্তর মানে পরপর। দ্বিতীয় ঘন্টাটি বাজে 5 মিনিট অন্তর। ঘন্টা দুটি একত্রে বাজার সময় বের করতে হলে 12 এবং 5-এর লসাগু করতে হবে। 12 এবং 5-এর লসাগু করতে হবে একত্রে বাজার সময় বের করতে হলে। আমি আগেই বলেছিলাম গত ক্লাসে যে সাধারণত যে অঙ্কগুলোর মধ্যে কমপক্ষে, সর্বনিম্ন, সবচেয়ে ছোট এরকম শব্দগুলো ব্যবহৃত হয় সেই অঙ্কগুলো লসাগু করতে হয়, এবং যে অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড়, সর্বোচ্চ, সর্বাধিক, সর্ববৃহৎ এই শব্দগুলো থাকে সেগুলো গসাগু করতে হয়। তো এটা একটা সহজ টেকনিক আর কি মনে রাখার জন্য। তো আমরা কয়ের যে সমাধান ছিল সেটা আমরা পেয়ে গেলাম। খতে দেখো কি বলেছে ঘন্টা দুইটি কমপক্ষে কতক্ষণ পর একত্রে বাজবে। তো এখানে ক্ষয়ের সমাধানটা দেখো, ঘন্টা দুটি একত্রে বাজার সময় বের করতে হলে ঘন্টা দুইটি বাজার সময়ের ব্যবধানের লসাগু করতে হবে। তো লসাগু করেছি, প্রথম ঘন্টা বাজে 12 মিনিট পরপর, দ্বিতীয় ঘন্টা বাজে 5 মিনিট পরপর। তো 12 ও 5-এর লসাগু হলো, 12 এবং 5-এর লসাগু কত? যেহেতু 12 এবং 5 দিয়ে 12কে ভাগ করা যায় না, কাজেই 12 এবং 5-এর লসাগু হবে 5 এবং 12 এর গুণফলের সমপরিমাণ সমান, অর্থাৎ 5 12 60। লসাগু কত হবে? 12 এবং 5-এর লসাগু হবে 60। উত্তর, ঘন্টা দুইটি 60 মিনিট অন্তর একত্রে বাজবে। ঘন্টা দুইটি 60 মিনিট পর পর একত্রে বাজবে। এবার গতে বলেছিল যে প্রথমবার ঘন্টা দুইটি বিকেল 3টায় একত্রে বাজলে পুনরায় কখন আবার একত্রে বাজবে। তো এখানে দেখো গ নম্বরের সমাধানে কি লিখেছি খ হতে পাই ঘন্টা দুটি 60 মিনিট অন্তর একত্রে বাজে। ঘন্টা দুটি 60 মিনিট অন্তর, এটা কোথায় পেয়েছি? আমরা খতে পেয়েছি। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিটে কতটুকু সময় হয়? 1 ঘন্টা হয়। ঘন্টা দুটি বিকাল 3টায় একত্রে বাজলে 1 ঘন্টা পর আবার একত্রে বাজবে। তো 1 ঘন্টা যদি পরে হয় তাহলে 3টার সাথে কি করব? আমরা 3-এর সাথে 1 যোগ করব, যোগ করলেই পেয়ে যাব যে কখন বাজবে। তো বিকাল 3টার সাথে আরও 1 ঘন্টা যোগ করলে তখন সময় হবে 3 যোগ 1 4টা, অর্থাৎ ঘন্টা দুইটি বিকাল 4টায় পুনরায় একত্রে বাজবে। তো আমরা 1 নাম্বার যে গাণিতিক সমস্যা ছিল সেই 1 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান আমরা পেয়ে গেলাম ক, খ এবং গ এর। তো এবার চলো আমরা 2 নাম্বার প্রশ্ন দেখে নেই। 2 নাম্বার প্রশ্নে কি রয়েছে।
2 নম্বর প্রশ্নে রয়েছে যে একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। বলছে বাস দুটি একত্রে ছাড়ার সময় বের করতে হলে কি করতে হবে। খতে বলেছে বাস দুটি কমপক্ষে কতক্ষণ পর পর একসাথে ছাড়বে, আর গতে বলেছে প্রথমবার বাস দুইটি 8:45 মিনিটে একত্রে ছাড়লে পুনরায় একত্রে ছাড়বে কখন। এই 1 নম্বরের যে অঙ্কটা ছিল এবং 2 নম্বরের অঙ্ক একদম এক। এখানে ছিল শুধু ঘন্টা আর এখানে হলো বাস ছাড়ার সময়, এই যা ভিন্নতা। আর গ নাম্বার একটু ভিন্নতা আছে, এখানে বলেছিল বিকাল 3টায় একত্রে বাজবে, আর এখানে বলেছে যে সকাল 8:45 একত্রে প্রথমবার একত্রে বাজবে, দ্বিতীয়বার কখন একত্রে বাজবে। তো চলো আমরা দেখে নিই 2 নম্বর অঙ্কের সমাধান। এখানে দেখো ওই একইভাবে আমরা বলেছি যে উদ্দীপকে দেওয়া আছে ক কোম্পানির বাস ছাড়ে কয়টায় 15 মিনিট পর পর, আর খ কোম্পানির বাস ছাড়ে হলো 25 মিনিট পর পর। বাস দুটি কোম্পানির বাস একত্রে ছাড়ার সময় বের করতে হলে 15 এবং 25-এর কী করতে হবে, লসাগু করতে হবে। ওই যে বলেছে কমপক্ষে কতক্ষণ পর পর বাস দুটি একত্রে ছাড়বে, তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। ক এর উত্তর শেষ। খতে বলেছিল যে বাস দুটি কতক্ষণ পর পর একত্রে ছাড়ে। তো আমরা সমাধানে এসেছি। দেখো এখানে বলেছি যে দুটি কোম্পানির বাস একত্রে ছাড়ার সময় বের করতে হলে বাস দুটি ছাড়ার সময়ের ব্যবধানে লসাগু করতে হবে। অর্থাৎ কত এর কত, 15 এবং 25-এর লসাগু করতে হবে। তো ক কোম্পানির বাস ছাড়ে 15 মিনিট অন্তর, খ কোম্পানির বাস ছাড়ে 25 মিনিট অন্তর। তাহলে 15 ও 25-এর লসাগু। এখানে আমরা সহজ প্রক্রিয়ায় দেখো লসাগুটা করেছি। তো লসাগু কত হয়েছে, লসাগু হয়েছে 75। অর্থাৎ উত্তর হলো 75 মিনিট পর পর বাস দুটি একত্রে ছাড়বে। 75 মিনিট পর পর বাস দুটি একত্রে ছাড়বে। গতে বলেছিল যে বাস দুইটি সকাল 8:45 যদি একত্রে ছাড়ে, পরে আবার দ্বিতীয়বার একত্রে ছাড়বে কখন, দ্বিতীয়বারের সেই সময়টা বের করতে হবে। তো আমরা জানি যে 75 মিনিট পর পর বাস দুইটি একত্রে ছাড়ে। তো এখানে লিখেছি খ হতে পাই, দেখো খ হতে পাই ক ও খ কোম্পানির বাস দুটি 75 মিনিট পর পর একত্রে ছাড়ে। তো প্রথমবার ছাড়ার সময় সকাল 8:45, আর দ্বিতীয়বার ছাড়ার সময় হবে কত, এই 8:45 সাথে 75 মিনিট যোগ করতে হবে। তো 8:45 সাথে 75 মিনিট যোগ করেছি, খেয়াল করো যে কত হয়েছে। এখানে এই সময়ের যে সময়ের যোগগুলো খুব সহজ। এখানে সময়ের যোগগুলো যোগ বিয়োগ করা শিখতে হবে, এটার একটা বেসিক আলোচনা করেছিলাম ক্লাসে। তো এখানে দেখো যোগ করেছি 8:45 সাথে আরও 75 মিনিট কী হবে, যোগ হবে। তো যদি আরও 75 মিনিট যোগ হয়, এটা নর্মাল যোগ কত হয়, নর্মাল যোগ হয় 5 আর 5 10, 0 হাতে 1, 7 আর হলো হাতের 1, 8, 8 আর 4 12, 12-র 2 নাম তো হাতে 1, 8 আর 1 9। তাহলে এখানে কত হতো, এখানে হলো যে 9টা 60 মিনিট। তো 9টা 60 মিনিট যদি হতো, 9টা 60 মিনিট যদি হয়, তাহলে আসলে কয় মিনিট হয়, আসলে 9টা 60 মিনিট মানে 10টা। অর্থাৎ তোমাকে এভাবে সহজে বুঝতে হবে যে 8:45 মিনিটের সাথে আরও 15 মিনিট যদি আমরা এখানে নেই, তাহলে 9টা, আর এখানে থাকে কত 60 মিনিট, তাহলে 10টা, তাই না। তো 8:45 সাথে আরও 75 মিনিট তুমি যদি যোগ করো, তাহলে কত হবে, তাহলে বাজবে 10টা। এটাকে তুমি অন্যভাবেও করতে পারো যে 75 মিনিট সমান কত, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটে ওখানে যোগ করতে পারো। 1 ঘন্টা 15 মিনিট যোগ করলে এখানে কত হবে, 1 ঘন্টা 15 মিনিট যোগ করলে এখানে হবে 9.60, 9.60 মানে 9টা 60 মিনিট, 9টা 60 মিনিট মানে 10টা, 60 মিনিটে আরও 1 ঘন্টা হয়ে যায়। এই জন্য বাস দুটি পরে কখন ছাড়বে, 10টায় একত্রে ছাড়বে। তো এখানে আমরা উত্তর লিখেছি যে সকাল 10টায় বাস দুটি পুনরায় একত্রে ছাড়বে। এটা ছিল 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার চলো দেখি আমরা 3 নম্বর প্রশ্নে কি আছে। 3 নম্বর প্রশ্নে দেখো রয়েছে যে 12টি আপেল এবং 8টি কলা আছে। একজন শিক্ষক কিছু শিক্ষার্থীর মধ্যে
কলাগুলো মানে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো ভাগ করে দেওয়া যাবে? খতে বলেছে যে প্রত্যেক শিক্ষার্থী কতটি আপেল পাবে এবং প্রত্যেক শিক্ষার্থী কতটি কলা পাবে। তাহলে এখানে আমরা ওই যে প্রক্রিয়াটা শিখেছিলাম, যে উপায়টা শিখেছিলাম, যে যখন সর্বোচ্চ থাকবে, সবচেয়ে বড় থাকবে, সর্ববৃহৎ থাকবে, এই শব্দগুলো থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? গসাগু করব। গরিষ্ঠ, গরিষ্ঠ মানেই হলো বড়। তো এখানে আমরা এই অঙ্কটা নিঃসন্দেহে কি করব? গসাগু গসাগু করতে হবে। তো আমাদের এখানে কি বলেছে? এখানে বলেছে 12টি আপেল এবং 8টি কলা আছে। তো এগুলো সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে হবে। তো বলছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো ভাগ করে দেওয়া যাবে। তো চলো দেখে নিই আমরা কীভাবে সমাধান করেছি। এখানে বলেছে উদ্দীপকে দেওয়া আছে আপেলের সংখ্যা 12টি আর কলার সংখ্যা আছে কয়টি? 8টি। সর্বোচ্চ শিক্ষার্থীর মধ্যে ফলগুলো ভাগ করে দিতে হলে কি করতে হবে? ফলগুলোর সংখ্যার গসাগু করতে হবে। 8 ও 12 এর গসাগু কত হয়? 8 ও 12 এর গসাগু আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে করেছি, যে 8 দিয়ে 12কে ভাগ করেছি, 1 হয়েছে, অবশিষ্ট 4, 4 দিয়ে আবার এই 8কে ভাগ করেছি, 2 হয়েছে। অর্থাৎ এখানে গসাগু কত হয়েছে? গসাগু হলো 4। তাহলে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন? 4 জন। সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে 4 জন। এখন বলেছে খ নম্বরে বলেছে যে প্রত্যেকে কতটি করে আপেল পাবে। তো এখানে দেখো সমাধান করেছি আমরা, যে দেওয়া আছে আপেলের সংখ্যা হলো 12টি। আপেলের সংখ্যা কয়টি? 12টি। তো স্টুডেন্ট সংখ্যা কত? সর্বোচ্চ স্টুডেন্ট সংখ্যা হলো 4 জন। তো ক হতে পাই শিক্ষার্থীর সংখ্যা 4 জন, অতএব প্রত্যেকে পাবে 12টা ফল 4 জনকে ভাগ করে দিলে 12 ভাগ 4 সমান 3টি। তাহলে প্রত্যেকে আপেল পাবে কয়টি করে? 3টি করে আপেল পাবে। তারপরে গ নম্বরে বলেছে প্রত্যেকে কতটি কলা পাবে। একইভাবে করতে হবে। দেওয়া আছে কলার সংখ্যা কয়টি? দেওয়া আছে কলার সংখ্যা হলো 8টি। ক হতে পাই সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হলো 4 জন। সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কত? 4 জন। প্রত্যেকে কলা পাবে কয়টি করে? 8টি কলা ছিল, শিক্ষার্থী হলো 4 জন, তাহলে 8 ভাগ 4 সমান 2টি। প্রত্যেকে 2টি করে কলা পাবে। এভাবে আমরা 3 নম্বর অঙ্কটা দেখো অনেক সহজেই আমরা এটা সমাধান করেছি। এবার আমরা দেখে নিব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর গাণিতিক সমস্যার মধ্যে রয়েছে, দেখো একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। কতে বলেছে বর্গাকৃতির সবচেয়ে বড় কার্পেটটির মাপ জানতে হলে কি করতে হবে। তো ওই যে বলেছে যে বর্গাকৃতির সবচেয়ে বড় মানেই হলো গসাগু, তাহলে গসাগু করতে হবে। খতে বলেছে মেঝেতে বেছানো যাবে এমন কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য কত হবে। তারপরে বলেছে গতে যে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বেছাতে কতটি কার্পেট লাগবে। চলো আমরা দেখে নেই আমাদের 4 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। এখানে খেয়াল করো যে এখানে বলেছে যে উদ্দীপকে দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য 42 মিটার, প্রস্থ 36 মিটার। বর্গাকৃতির সবচেয়ে বড় কার্পেটটির মাপ জানতে হলে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের যে মাপ আছে দেওয়া আছে সেটার গসাগু করতে হবে। অর্থাৎ 42 ও 36-এর গসাগু করতে হবে। ক নাম্বার শেষ হয়ে গেছে। খ নাম্বার বলেছে যে সবচেয়ে বড় কার্পেটটির মানে বর্গাকৃতি কার্পেটটির 1 বাহুর দৈর্ঘ্য কত হবে। তো এখানে বলেছে যে সবচেয়ে বড় কার্পেটটির বাহুর মাপ জানতে হলে 42 এবং 36-এর গসাগু করতে হবে। এই গসাগুটা দেখো আমি গুণনীয়কের সাহায্যে, উৎপাদকের সাহায্যে আমি এটা করেছি। খেয়াল করেছো? লিখেছি ওইটা আগের অঙ্কটা করেছিলাম আমি ট্রেডিশনাল পদ্ধতিতে গসাগু করেছিলাম ভাগ প্রক্রিয়ায়, আর এখানে এটা আমি করেছি গুণনীয়কের সাহায্যে। গুণনীয়কের সাহায্যে বের করাও সহজ এবং ভাগ প্রক্রিয়ায় করাও সহজ, দুইভাবেই করেছি যে যাতে করে দুইটা বিষয়ই তোমরা বুঝতে পারো। তো 42-এর গুণনীয়ক কত? 1 2 3 6 7 14 21 এবং 42। আর 36-এর গুণনীয়ক কত? 1 2 3 4 6 9 12 18 36। এখন এখানে সাধারণ কত? সাধারণ হলো 1 2 3 আর হলো 6। তো এইগুলো হলো সাধারণ। তো সাধারণের মধ্য থেকে গরিষ্ঠ কোনটা মানে বড় কোনটা? বড় হলো 6।
এখানে সাধারণ যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 6 হলো গরিষ্ঠ, তার মানে গসাগু হলো 6, মানে বড় সংখ্যাটি 6 আর গসাগু হলো 6। গসাগু মানেই তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে গরিষ্ঠ কোনটা? এইটা। সাধারণ গুণনীয়কগুলো ছিল কত? এত, তাই না? তাহলে গসাগু কত হবে? গসাগু হবে হলো 6। তো বর্গাকৃতির কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার। এবার বলেছে দেখো যে কতটি কার্পেট লাগবে, এই মেঝে মুড়তে কতটি কার্পেট লাগবে। তো এখানে কার্পেটের সংখ্যা যখন আমরা বের করব তার আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে, সেটা হলো যে এই মেঝের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে আর একটা কার্পেটের ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে মেঝের ক্ষেত্রফলকে ভাগ করলেই আমরা কার্পেটের সংখ্যাটা পেয়ে যাব, যে কয়টি লাগবে সেই সংখ্যাটা পেয়ে যাব। তো এখানে দেখো সমাধান করেছি যে দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য 42 মিটার, প্রস্থ 36 মিটার, মেঝের ক্ষেত্রফল হলো 42 গুণ 36 বর্গমিটার। যখনই ক্ষেত্রফল হবে তখনই আমরা বর্গ শব্দটাকে নিয়ে আসবো বর্গমিটার। তো এখানে দেখো গুণ করেছি, কত হয়েছে? 1512, অর্থাৎ 1512 বর্গমিটার মেঝের ক্ষেত্রফল। আবার লিখেছি খ হতে পাই কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার ছিল? 6 মিটার। তাহলে প্রতিটি কার্পেটের ক্ষেত্রফল কত হবে? 6 গুণ 6 বর্গমিটার, মানে 6 36 বর্গমিটার। তো এখন প্রতিটি কার্পেটের ক্ষেত্রফল 36 বর্গমিটার আর মেঝের ক্ষেত্রফল হলো 1512 বর্গমিটার। এখন কয়টি কার্পেট লাগবে? তো আমরা এই কার্পেটের ক্ষেত্রফল দিয়ে মেঝের ক্ষেত্রফলকে যদি ভাগ করি তাহলে কি হবে? কার্পেটের সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে লিখছে দেখো যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছাতে এরূপ কার্পেট লাগবে কত? 1512, অর্থাৎ 1512 ভাগ 36 সমান, এখানে ভাগ করেছি দেখো কত হয়েছে? 42 হয়েছে। 42টি কার্পেট লাগবে সম্পূর্ণ মেঝে মুড়তে। কয়টি কার্পেট লাগবে? 42টি কার্পেট লাগবে। তো এইটা ছিল আমাদের 4 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। এইটা একটু ভিন্ন। উপরের যে 4টা অঙ্ক করেছি, 3টা অঙ্ক করেছি, সেই 3টা অঙ্কর চেয়ে 4 নম্বর অঙ্কটা একটু ভিন্নতর, এবং এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট। এখানে যে কাঠামোবদ্ধ যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোই হয়তো সংখ্যা কিঞ্চিত চেঞ্জ করে বা ভাষা কিঞ্চিত চেঞ্জ করে আসবে, কাজেই এইগুলো প্রিপারেশন নিলেই আশা করি আমরা পরিপূর্ণভাবে প্রিপেয়ার হতে পারবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিতভাবে তোমরা ক্লাস দেখো, এবং যে ক্লাস দেখছো সে অবশ্যই যদি কিছু লিখতে কষ্টও হয় অন্তত একটা স্টিকার কমেন্টসের ওখানে অন্তত একটা স্টিকার পাঠিও, আমি যাতে বুঝতে পারি যে তুমি এটা ভিউ করেছো বা দেখেছো। তো ভালো থাকো সবাই, সবার সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।